গল্পের ঢেউয়ে ঢেউয়ে শ্রোতা বন্ধুদের স্বাগত। আমার চ্যানেলটি আপনারা পছন্দ করেছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, যারা আমার এই গল্প পাঠ শুনছেন তাদেরকে অনুরোধ, গল্পটি পুরো শুনবেন। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অনেক গল্প মিস করছেন, তাই বেল আইকন টিপে নিয়মিত নোটিফিকেশন পান। আর হ্যাঁ, একটা লাইক দিতে কার্পণ্য করবেন না। একটা লাইক ভীষণ মোটিভেট করে। শুনতে থাকুন গল্পের ঢেউয়ে ঢেউয়ে। আজকের গল্প নেতা, লেখক নরেন্দ্রনাথ মিত্র। একটা করে বালতি প্রত্যেকের হাতে ওঠার সঙ্গে সঙ্গে সকলের কাছ থেকে আবদার মিশ্রিত ফরমাইশ এলো, আর দেরি কেন চন্দ্রদা, আরম্ভ হোক, মানে গল্প আরম্ভ হোক। চন্দ্র চাটুর্যের মুখ না চললে কারো হাত চলে না, একথা সকলেই জানে। মোমে আর ক্যানভাসে তৈরি নীল রঙের ছোট ছোট বালতি, সৈনিকদের ব্যবহার্য। দৈর্ঘ্যে প্রস্থে আঙ্গিক গড়নটা ঠিক নকশামাফিক হয়েছে কিনা মিলিয়ে দেখতে হয়। তলার চারদিকটা টিপে টিপে পরীক্ষা করতে হয়, কোথাও ছেঁড়া ফুটো আছে নাকি, সব জায়গায় সেলাই পড়েছে কিনা যথাযথ। কন্ট্রাক্টররা যাতে বাজে মাল না চালিয়ে যায়, তাই সরকারি তরফ থেকে আমরা পরীক্ষক নিযুক্ত হয়েছি। যুদ্ধের কাজে না লাগে এমন জিনিস নেই। সৈনিকদের পায়ের জুতো, গায়ের গেঞ্জি, মাথার বালিশ, শোয়ার বিছানা থেকে আরম্ভ করে কত রকম আভরণেরই যে যাচাই বাছাই হয় এই ডিপোতে, তার সব নামও জানি নে, জানবার কথাও নয়। এক এক রকম জিনিসের জন্য এক এক দল পরীক্ষক, এক এক দল শ্রমিক আর পরিচালক হিসেবে বিভিন্ন পদের সাময়িক উপাধিধারী এক একজন শ্বেতাঙ্গ। চন্দ্র চাটুর্যের কাছে গল্প মানেই অবশ্য আদিরসের গল্প। চাটুর্য বলে, আরে রস মানেই আদিরস, ও শুধু আদি নয়, অন্ত। জিজ্ঞাসা করেছিলাম, মানেটা কি হলো চন্দ্রদা? কেন লজ্জা দিচ্ছ ভায়া? মানেটা তো আমার চেহারাতেই আছে। তার স্বীকারোক্তিতে আমরা লজ্জিত হলাম। আদিরসের কিছু কিছু অন্তিম আভাস চাটুর্যের চেহারায় অনুমান করে আমরা নিজেরাই একথা কানাকানি করেছিলাম, লোকটা ডাক্তারি পরীক্ষায় পার হলো কি করে। আলোচনার কিছু কিছু চাটুর্যের কানে গিয়ে থাকবে, কিন্তু সন্দেহজনক চেহারা সত্ত্বেও আমাদের মধ্যে চাটুর্যের প্রতিপত্তি নিঃসন্দেহেই বেড়ে যেতে লাগলো। দিনে এক একজনের 1000 করে বালতি পাশ করার হুকুম, কিন্তু চাটুর্যে বাকেট প্রায় ছুঁয়েও দেখে না। কেবল যখন সাহেবদের আসতে দেখেন তখন এক এক হাতে বালতি তুলে নেন। চাটুর্যের ভাগের কাজ ভাগাভাগি করে বিনা আপত্তিতে আর সবাই করে দেয়। চাটুর্যের কেবল রস জোগাবার ভার। গাঁজা, গুলি, চড়স, ফুটুস, কত রকমের নেশা আছে সংসারে। দেশভেদে তার নানান রকম নাম, উপভোগের নানা রকম প্রকরণ। বর্মী নেশা, ফরাসি নেশা, চীনে নেশা, যা চাটুর্যের সব চেখে দেখেছেন। সেই সব নেশার গল্প আমাদের প্রমত্ত করে তোলে। আমাদের অতুলের স্বভাবটা কিছু নাস্তিক গোছের। সে একদিন শ্লেষ করে বলেছিল, ওসব দেশেও কি পদদিলি দিয়ে এসেছেন নাকি চাটুর্যেদা? চাটুর্যে ভয়ানক চটে গিয়েছিলেন। দরকার কি বাবা, কলির গুপ্ত বৃন্দাবন এই কলকাতাই যথেষ্ট। চাই কেবল ট্যাকেট নিচে পয়সা আর কপালের নিচে একজোড়া চোখ, এইখানেই সব পাবে। আলোচনাটা একটু রুচিসম্মত করবার জন্য আমি প্রথম চেষ্টা করেছিলাম, কিন্তু বিশেষ কিছু ফল হয়নি। চাটুর্যের রসস্রোতে সব কিছু ভেসে গিয়েছিল। সুরুচি প্রসঙ্গে চাটুর্যে আমাকে একদিন আপোষে বলেছিলেন, প্রভুপাদ, তোমার তিলক, চন্দন আর জপের মালা এখানে বার করে কাজ নেই, তাহলে কোম্পানির কাজ পড়ে থাকবে, সৈন্যরা বালতি পাবে না, আর দুদিন যেতে না যেতে আমরা দলকে দল অকেজো বলে বাতিল হয়ে যাব। এই কড়া রোদে 8-10 ঘন্টা বসে বসে যারা বালতি টিপবে তাদের মনটা যদি একটু রসস্থ করতে চাও তো হাঁড়ি হাঁড়ি তাড়ি আমদানি করো, তুলসী পাতায় করে গঙ্গা জলের ছিটা দিতে যেও না। কই, এত তো সর্দারি করো, আমাদের মাথার উপর দিয়ে একটা সামিয়ানা টাঙিয়ে দাও দেখি সাহেবকে বলে। প্রথমটা আমাদের পরীক্ষার কাজ ঘরের ভেতরেই চলতো। আমরা পরীক্ষকেরা বসবার জন্য পেয়েছিলাম সরু বেঞ্চ আর বালতি রাখবার জন্য লম্বা টেবিল।
কিন্তু লরির পর লরি বালতিতে সমস্ত ডিপো যখন ভরে উঠবার জো হলো, অর্ডার এলো এক একজনকে 1000 করে বালতি পাস করতে হবে, তখন একদিন খোদ বড় সাহেব এসে আমাদের সব সাহেবী আসবাব বাতিল করে দিলেন। না হলে আশানুরূপ কাজ এগোবে না। ঘর থেকে আমরা প্রাঙ্গণে নেমে এলাম। বসবার জন্য নির্দিষ্ট আসন রইল না। কেউ বা একটু খবরের কাগজ, কেউ বা সাহেবকে লুকিয়ে বাতিল করা 5-7টা বালতি ঢেকে ঢুকে চেপে বসে। মাথার ওপরে রৌদ্র উদ্ভাসিত নীলাকাশ আর সামনে নীলাভ বালতি সমুদ্র। চাটুর্যের খোঁচা খেয়ে সেকশন ইনচার্জ ডসনের কাছে সেদিন দরবার করতে গিয়েছিলাম। তিনি তখন এক কন্ট্রাক্টরের সঙ্গে গোপন পরামর্শে ব্যস্ত। বাধা পেয়ে বিরক্ত হয়ে বললেন, হয়েছে কি? সবিনয় বললাম, হতছাড়া রোদ বড় বেশি জোরে উঠেছে, চামড়ায় আর সহ্য হচ্ছে না। ডসন একটু হেসে বললেন, সত্যি নাকি? নিজেদের দেশের রোদ নিজেরা সহ্য করতে পারো না, আর 7 সমুদ্র 13 নদী ডিঙ্গিয়ে আমরা বিদেশিরা কি করে পারছি? আসলে তোমাদের মতো আরামপ্রিয় জাত আর দুটি নেই। আমার গাটা একটু টিপে দেখে বললেন, ইস, ঠিক একেবারে মেয়ে মানুষের মতো নরম। এর চেয়ে তোমাদের গোটা জাতটা যদি পুরোপুরি মেয়ে মানুষ হয়ে জন্মাতো, যুদ্ধে অনেক বেশি কাজে আসতো। সাহেব হেসে উঠলেন, তারপর সস্নেহে আমার পিঠ চাপড়ে দিয়ে বললেন, যাও যাও, কাজ করো গিয়ে, রোদ আড়াল করবার ব্যবস্থা শিগগিরই হচ্ছে। সে ব্যবস্থা অবশ্য এখনও হয়নি। গল্পের ফরমায়েশ পেয়ে চাটুর্যে জিজ্ঞেস করলেন, কিসের গল্প শুনবে? শিবু দলের মধ্যে সবচেয়ে বয়সে ছোট, বছর 15-16 বেশি বয়স হবে না, কিন্তু চাটুর্যের সাহচর্যে ইতিমধ্যে বেশ পেকে উঠেছে। সে বলে উঠল, আজ আর কোনো নেশার গল্প নয়, রোজ রোজ গুলি আর চড়স ভালো লাগে না, আজ প্রেমের গল্প বলুন। চাটুর্যে তার দিকে এক চোখ বুঝে মুচকি হেসে বললেন, মাইরি, প্রেমের গল্প মানে তো সেই মেয়ে মানুষের গল্প। সেও তো এক নেশা রে দাদা, গুলি চড়সের চেয়েও পাজি নেশা। ও নেশার সবচেয়ে বড় অসুবিধে ওতে আনুষাঙ্গিক লাগে। সাদা চোখে আর সাদা মুখে ও নেশায় আমেজ লাগে না বলে চাটুর্যে সকলের আগে শিবুর কাছেই আজ প্রথমে হাত পাতলেন। কই দে দেখি। শিবুর লজ্জায় লাল হয়ে উঠল। কি দেব? চাটুর্যে তার দিকে তাকিয়ে অসংকোচ বললেন, দেখ, অমন সুন্দরীপনা করিস না। কি করতে কি করে বসি ঠিক কি? কি আবার দিবি? বিড়ি? ঠিক এই সময় বড় সাহেব ক্যাপ্টেন উইলসন এসে উপস্থিত হলেন, আর সঙ্গে ডসন। অনেকক্ষণ আগে থাকতেই অলক্ষ্যে তারা যে চাটুর্যকে লক্ষ্য করছিলেন তা কেউ দেখেনি। সামনে এসে ক্যাপ্টেন গর্জে উঠলেন, ইউ ব্লাডি ওল্ড চ্যাপ, সকাল থেকে কেবল গল্পই করছে। সেকশনের কাজ এগুবে কি করে? ডসনের দিকে তাকিয়ে বললেন, তুমি কি পড়ে পড়ে ঘুমো? এসব দিকে লক্ষ্য করো না? উচিত শিক্ষা দিতে পারো না এই বুড়ো বাঁদরটাকে? সাহেব চলে গেলেন। সঙ্গে সঙ্গে উচিত শিক্ষার ব্যবস্থা তিনি নিজেই করে গেলেন। চাটুর্যের একদিনের রোজ ফাইন হয়ে গেল। চাটুর্যে কাঁদো কাঁদোভাবে ক্যাপ্টেনের পা জড়িয়ে ধরতে চাইলেন। একবারে মরে যাব স্যার। সাহেব ততক্ষণে অনেক দূরে চলে গেছেন। আমরা সবাই বললাম, আপনার কোনো চিন্তা নেই চাটুর্যেদা, এ ফাইন আমরা সবাই চাঁদা করে দেব। চাটুর্যে বললেন, ওসব ছেদকথায় আমি ভুলিনি, এই ফাইন রদ করো, আর বুড়ো ব্রাহ্মণকে ম্লেচ্ছের বাচ্চা সকালবেলায় যে অপমানটা করে গেল তার শোধ তোলো, তবেই বুঝবো তোমরা আমাকে ভালোবাসো। মান অপমান বলে সত্যিই কোনো জ্ঞান আছে তোমাদের? বললুম, সাহেবের বাক্য যে বেদ বাক্য, ওর কি নড়চড় হবার জো আছে? চাটুর্যে সকলের দিকে তাকিয়ে বললেন, শোনো, আমাদের বিদ্যার জাহাজ, বুদ্ধির সাগর নেতাজির কথা শোনো একবার। ইনি কেবল চরিত্রের বাঁচাতেই জানেন, মান প্রাণ বাঁচানোর ধার ধারেন না। সবাই আমাকে গোল হয়ে ঘিরে ধরল। এর বিহিত করবার জন্য আমি ছাড়া আর লোক নেই। মনে মনে একটু গর্ববোধ না করে পারলুম না। দলের মধ্যে চাটুর্যের আসন এতদিনের টলেছে। বললুম, বিহিত করবার চেষ্টা আমি করতে পারি, সবাই যদি শক্ত হয়ে আমার পাশে দাঁড়াও। সকলে সমস্যায় বলল, নিশ্চয়ই। চাটুর্যে অতিশয়োক্তিতে ওস্তাদ আমার হাত জড়িয়ে ধরে বললেন, পাশে নয়, আমরা তোমার পায়ের নিচে পড়ে থাকবো যদি এই অপমানের প্রতিশোধ নিতে পারো কি? নিতেই হবে তোমাকে। রমেশ বলল, অন্যায়ের প্রতিকার এইসব ছোটোখাটো ব্যাপার নিয়েই শুরু হয়। বিপিন সায় দিয়ে বলল, নিশ্চয়ই, কচু গাছ কাটতে কাটতেই লোকে ডাকাত হয়ে ওঠে। বললুম, খুব কিন্তু শক্ত হতে হবে প্রত্যেককে, দরকার হলে চাকরির মায়া পর্যন্ত ছাড়তে হবে। চাটুর্য বললেন, এ চাকরির মুখে আমি পেচ্ছাপ করি। সবাই বলল যে এই অতি ক্ষণস্থায়ী চাকরি প্রত্যেকের কাছে অত্যন্ত তুচ্ছ বস্তু।
ডসনকে গিয়ে ধরলাম। চাটুর্যের ফাইন মাপ করতে হবে। ক্যাপ্টেনের ধমককে ডসনের মেজাজ আরও চড়ে গেছে। ডসন মুখ খিচিয়ে উত্তর দিলেন, গোলমাল করো না, কাজ করো গিয়ে। আর ফের যদি বিরক্ত করতে আসো তোমাকে শুদ্ধ ফাইন করব। তলে তলে তুমিও শয়তান কম নাও। বললাম, সে তো বটেই, কিন্তু ফাইন তুলে না দিলে সেকশনের কাজ আজ বন্ধ থাকবে। ডসন দাঁতে দাঁত চেপে বললেন, বটে। আমি দৃঢ় কণ্ঠে বললুম, হ্যাঁ। ক্রুদ্ধ দৃষ্টিতে ডসন এক মুহূর্তে তাকিয়ে রইলেন। তারপর হঠাৎ হো হো করে হেসে উঠলেন। আচ্ছা ভট্টাচার্যা, ব্লাডি বুড়োটা তোমাকে কিসের লোভ দেখিয়েছে বলো দেখি? ঘরে ওর বুড়ি স্ত্রী ছাড়া আর কে আছে? বললুম, 17 বছরের অপূর্ব সুন্দরী একটা মেয়েও আছে, জানো না বুঝি? তারপর সেকশনে ফিরে গেলুম। কাজ চলছে না শুনে ক্যাপ্টেন সাহেব স্বয়ং আবার দেখা দিলেন। বললেন, সার বন্দি হয়ে দাঁড়াও, ব্যাপারটা আমি সব শুনতে চাই। যখন চরমতম অবজ্ঞায় আমরা করতে প্রস্তুত হয়েছি, তখন কৌতুক ছলেও এসব ছোটোখাটো আদেশ মানবার অভিনয় করা যায়। এতক্ষণ গোল হয়ে যারা জোট পাকাচ্ছিল, সবাই আমার ইঙ্গিতে একই সরল রেখায় সমান্তরালভাবে স্থির হয়ে দাঁড়ালো। প্রথমে আমি, তারপর চাটুর্যে এবং পাশাপাশি আমাদের সেকশনের আরও 25 এক্সামিনার সাহেব প্রথমে আমার সম্মুখে এসে দাঁড়ালেন। পাইপটা ঠোঁটের এক কোণে সরিয়ে নিয়ে বললেন, কি চাও তুমি? আমি বললাম, আমি নয়, আমরা। বাজে কথায় সময় নষ্ট করার মতো সময় আমার নেই। তুমি কি চাও তাই বলো। কাজ করছো না কেন? এর ক্ষতিপূরণ কে দেবে? বললুম, আমাদের সম্মানিত চাটুর্য মশাইকে অন্যায়ভাবে গালাগালি এবং ফাইন করা হয়েছে, আর তার প্রতিবাদেই কাজ বন্ধ আছে। সাহেব বললেন, কিছুই অন্যায় হয়নি, তুমি কাজ করবে কিনা তাই বলো। ফাইন এবং গালাগাল প্রত্যাহার না করলে কাজ করা অসম্ভব। সাহেব বললেন, বেশ, তোমাকে ডিসচার্জ করলুম। ডসন, একে একটা গেট পাস লিখে এখনই ডিপোর থেকে বার করে দাও। তারপর চাটুর্যের সামনে দাঁড়িয়ে বললেন, বুড়ো বদমাস, এ সম্বন্ধে তোমার কি বলার আছে? চাটুর্য বললেন, আজ্ঞে 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 নয়, কাজ করবে কি করবে না? চাটুর্য বললেন, আজ্ঞে করব। তাহলে বাকেট তুলে নাও হাতে। চাটুর্যে বাকেট তুলে টিপতে আরম্ভ করলেন এবং সঙ্গে সঙ্গে বাকি সবাই তার অনুসরণ করল। ক্যাপ্টেন প্রসন্ন হয়ে বললেন, হ্যাঁ, এই তো গুড বয়ের কাজ, কিন্তু যতক্ষণ সময় নষ্ট করেছ ছুটির পর ততক্ষণ থেকে এই কাজ ছেড়ে দিয়ে যেতে হবে। সেজন্য কোনো ওভারটাইমের ব্যবস্থা হবে না, আগেই বলে রাখছি। ডসন তাড়া দিয়ে বললেন, এসো ভট্টাচার্যা, ওদের কাজ করতে দাও। ডসনের পিছনে আস্তে আস্তে চাটুর্যের গলা শুনতে পেলাম, আরে বাবা, ওটা স্থান মাহাত্ম্য। প্রথমে দাঁড়ালে ভট্টাচার্য যা বলেছে আমিও ঠিক তাই বলতুম, আর ভট্টাচার্য যদি আমার জায়গায় দাঁড়াতো তাহলে তার ফলাফল দেখেও ভট্টাচার্য ঠিক তোমাদেরই মতো একটা করে বাকেট হাতে তুলে নিত। নেতাগিরি জিনিসটাই আসলে এই, নেতা কেউ নিজের ক্ষমতায় হয় না, অবস্থা গতিকে ধরে বেঁধে এক একজনকে নেতা আমরাই বানিয়ে বসি। সেটা তার কপাল জোরও বটে, গ্রহ বৈগুণ্যও বটে। ভক্তদের মধ্যে দু একজন বলল, ঠিক বলেছেন চাটুর্যদা, অবিকল তাই। আর সকলে চুপ করে রইল। আমার মুখের দিকে তাকিয়ে ডসনের বুঝি অনুকম্পা হলো। বললেন, ঘাবড়িও না ভট্টাচার্যা, আমি সব ঠিক করে নিচ্ছি। তোমাকে আমি সত্যিই ভালোবেসে ফেলেছি, তুমি ভারী ভালো মানুষ। আমি শক্ত হয়ে বললুম, ওসব বাজে কথা রাখো, গেট পাসটা আমাকে দিয়ে দাও, আমি যাই। ডসন বললেন, অত নিষ্ঠুর হচ্ছ কেন ডার্লিং? একটু দাঁড়াও, আমি এখনই সব ঠিক করে দেবো। ক্ষীণ কণ্ঠে বললাম, পাগলামি করো না ডসন। ডসন যেতে যেতে বললেন, পাগলামি তুমি নিজে করছো ভট্টাচার্যা, বাড়িতে তোমার অনেক ডিপেন্ডেন্ট আছে, তুমি নিজেই তো সেদিন বলছিলে। তা আছে, আগের দিন লেট হয়েছিলাম বলে আজ রাত 3:30 চুপি চুপি উঠে জ্বর গায়ে উনুনে আঁচ দিতে বসেছিল সুমিতা। আমার নিষেধ শোনেনি। খোকাটার এমন স্বভাব হয়েছে, এক মুহূর্ত মার কোল ছাড়া থাকবে না। সঙ্গে সঙ্গে কাঁদতে কাঁদতে উঠে গিয়েছিল সুমিতার পিছনে পিছনে। রোজ ওর কান্নায় আমার ঘুম ভাঙে। মন্দ হয়নি, বেশ একটা অ্যালার্মওয়ালা ঘড়ির কাজ চলে। উঠে বাইরে যাওয়ার সময় একবার সুমিতার মুখের দিকে চোখ পড়েছিল। জ্বরে আর আগুনের আঁচে মুখখানা আড়ক্ত। দেখছো কি? সুমিতা জিজ্ঞাসা করেছিল। কিছু না, আজ আবারও জ্বর এলো নাকি? সুমিতা অদ্ভুত একটু হেসেছিল। আসুক না, জ্বর এলে আমাকে নাকি আরও সুন্দর দেখায়। বেরুবার মুখে একবার একটু ইতস্তত করে বলেছিল, পয়সা যদি কুলোয় একটা বেদানা আনবে। তারপর একটু হেসে বলেছিল, সুন্দরের দর্শনে লাগে।
ডসন ফিরে এসে বললেন, ঠিক করে এসেছি, আজ কয়েক ঘন্টার জন্য সাসপেন্ড, ওইটুকু কেবল ক্যাপ্টেনের সম্মান রক্ষার জন্য, শত হলেও ক্যাপ্টেন তো। কাল সকাল থেকে আবার কাজে লেগে যেও। একটু ইতস্তত করলাম, চাটুর্যের কথাকেই সত্য হতে দিলাম। তাহলে পরের মুহূর্তে ভাবলাম ক্ষতি কী, ওদের মতো লোকের কাছে আবার চক্ষু লজ্জা, বরং ওদের ব্যবহারের জবাব চাকরি নিয়ে ওদের উপর সর্দারি করেই দিতে হবে। সুমিতার জন্য একটা বেদানা আর খোকনের জন্য লজেন্স নিয়ে ঘরে ফিরলাম। সন্ধ্যার পর কড়া নাড়ার শব্দে দোর খুলে এসে দাঁড়ালাম। চাটুর্যে, রমেশ, অতুল এবং আরও জনও বাড়ো। বললাম, কী ব্যাপার? চাটুর্যে এগিয়ে এসে বললেন, তোমার স্ত্রী কেমন আছেন ভট্টাচার্য? তার অসুখের কথা শুনেছিলাম। বললাম, ভালোই আছেন। রমেশ পকেট থেকে একটা বেদানা বার করলো। প্রসঙ্গক্রমে বেদানার কথাটা তাকে বলেছিলাম এবং জিজ্ঞাসা করেছিলাম কোথায় সস্তায় পাওয়া যায়। চাটুর্যে বললেন, তুমি আমাদের মুখ রেখেছো ভট্টাচার্য, সবারই প্রাণের কথা বলেছ, উপযুক্ত কাজ করেছো তুমি। চাকরি? থ, ও আবার একটা চাকরি? তোমার মতো বিদ্বান সচ্চরিত্র ছেলে আবার চাকরির ভাবনা? সার্টিফিকেটখানা একবার মেলে ধরলে অমন হাজারটা অফিস এসে তোমাকে লুফে নেবে না? একটু শুষ্ক হেসে বললাম, তার দরকার হবে না। সাহেবকে অনুরোধ করে ওই অফিসেই আবার কাজ পেয়েছি চাটুর্য মশাই। ভাবনা নেই, কালই গিয়ে আবার আপনার গল্প শুনতে পাবো। চাটুর্য বললেন, দেখ, ঠাট্টা করছো? তুমি আবার তাই পারো নাকি? বললাম, ঠাট্টা নয়, সত্যি। আপনারা পারলেন, আমি কেন পারবো না? চাটুর্য সে কথার কোনো জবাব না দিয়ে আবার জিজ্ঞাসা করলেন, সত্যি? আমার কিন্তু বিশ্বাস হয় না। নীরস এবং নির্মম কণ্ঠে বললাম, না হলে আর উপায় কি? চাটুর্য এক মুহূর্তে চুপ করে আমার দিকে তাকিয়ে থেকে ক্ষীণ কণ্ঠে বললেন, না, উপায় আর কি? চলো রমেশ, চলো, রাত হলো। চাটুর্যের পেছনে সদল বলে সবাই আবার হাঁটা শুরু করলো। ওরা কি সত্যিই আমার কাছে অন্য কিছু আশা করেছিল? সত্যিই দেখতে এসেছিল ওরা যা পারেনি আমি তাই পেরেছি? উইলসন আর ডসনের চেয়েও কি আমি ওদের বেশি নিরাশ আর বেশি অপমান করলুম?